আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ কয়েকটি দাবি নিয়ে দেশজুড়ে বিএনপির ৮ দিনের কর্মসূচি শুরু। ৬ জেলায় সমাবেশ আজ। যমুনা রেল সেতু দিয়ে আজ থেকে শুরু হলো ট্রেন চলাচল, উচ্ছ্বাসিত যাত্রীরা। দেশের মৎস্য সম্পদ রক্ষায় নৌবাহিনীর সমন্বয়ে চলছে বিশেষ কম্বিং অপারেশন। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। এবং নড়াইলে ১.৫ কোটি টাকা ব্যয় নির্মিত রাস্তা ৭ দিনেই উঠে আসছে পিচের স্তর, ক্ষুব্ধ এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র প্রতিরোধ ও দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে দেশ জুড়ে সমাবেশ শুরু করেছে বিএনপি। প্রথম দিনে খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালী জেলায় সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা যোগ দেন। খুলনার শহীদ হাদিস পার্কে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংস্কারের নামে জাতীয় নির্বাচন দীর্ঘায়িত করলে জনগণ মেনে নেবে না। দ্রুত গণহত্যার জন্য শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবি জানান তিনি। লালমনিরহাটে সমাবেশে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৬৪ জেলায় সমাবেশের কর্মসূচিতে মহাসচিব সহ সিনিয়র নেতারা অংশ নেবেন। জনসম্পৃক্ত ইস্যু সামনে আনার পাশাপাশি দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে বিএনপির এই কর্মসূচি বলে জানা গেছে। অপারেশন ডেভিল হান্টে খুলনা, খাগড়াছড়ি, জামালপুর ও গাজীপুরে আরও ৮৪টি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ফ্ল্যাট বাড়িতে ২.৫ ঘণ্টা অভিযান চালিয়ে মোংলার আওয়ামী লীগ নেতা নাসির হাওলাদারকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনার বিভিন্ন এলাকা থেকে কাউন্সিলর, পরিবহন শ্রমিক নেতা ও যুবলীগ নেত্রীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সকলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি। খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত ৪ দিনে জেলায় গ্রেফতারের সংখ্যা ৩৪ জন। খাগড়াছড়ির পুলিশ সুপার আরিফিন জুয়েল জানান, দেশে অস্থিতিশীলতা প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। জামালপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানের ৪র্থ দিনে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট গ্রেফতার ৪৪ জন। গাজীপুর মহানগরে গতরাতে ৪০ জন এবং জেলার বিভিন্ন থানায় ৮ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এছাড়া কুমিল্লায় ৬ জন ও সিলেটে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আনসার সদস্যদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য আলোচনা চলছে, কিন্তু তাদের অযৌক্তিক কোনো দাবি মানা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে আনসার ভিডিপির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫তম সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। দেশ গঠনে বাংলাদেশ আনসার বাহিনীর অগ্রণী ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব নাসিমুল গনি ও আনসার ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। দেশ গড়ার কাজে আনসারের কিন্তু সবচেয়ে বড় ধরনের ভূমিকা ছিল এবং আছে। ভবিষ্যতে তারাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে। গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু তারা আছেন এবং তারা আইন শৃঙ্খলা সাথে সাথে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা অংশগ্রহণ করে। যেগুলি যৌক্তিক দাবি ওইগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হইতেছে, আর যেগুলি অযৌক্তিক দাবি ওইগুলি তার বিবেচনা করা হবে না।
নবনির্মিত যমুনা রেল সেতু দিয়ে আজ থেকে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। আর এর মধ্য দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে যমুনা বহুমুখী সেতুতে ট্রেন চলাচল। বেলা 11:30টার দিকে নতুন এই সেতু দিয়ে প্রথম পাড়ি দেয় রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি। 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুটি দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। তবে আগামী 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে। এদিকে ট্রেন চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাসিত যাত্রীরা। তারা বলছেন এতে গন্তব্যে পৌঁছাতে আগের তুলনায় কম সময় লাগবে। রেল সেতু প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার সহায়তায় 16,780 কোটি 96 লাখ টাকায় নির্মাণ করা হয়েছে সেতুটি। এত সুন্দর অল্প সময়ে আমরা ঢাকা যাইতে পারবো, আমি মনে করি দিন গিয়ে দিন অফিস করে আসতে পারবো, এটুক সুবিধা অন্তত হয়েছে। এবং যাতায়াত ধরেন এবং আমাদের বাণিজ্য ভালো যোগাযোগ হয়ে গেছে, এটা বাণিজ্য যোগাযোগ আমাদের ভালো হবে এবং উত্তরবঙ্গের উন্নয়ন হবে, এটা আশাবাদী আমরা। বিএনপি দ্বারা জনগণের যে কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে শহীদ জিয়ার সৈনিকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। সকালে জামালপুরে দিগপাইত মোড়ে সদর উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় তিনি এ আহ্বান জানান। এই সময় তিনি বলেন, আগামীতে এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে যেখানে কোনো অত্যাচার, নির্যাতন ও পুলিশের হয়রানি থাকবে না, যেখানে দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সহ কেন্দ্রীয় ও জেলা নেতারা এই সময় উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী সহ সাংবাদিকদের উপর হামলার অভিযোগে 178 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। গতরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, গত বছরের 14 থেকে 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ সাংবাদিকদের উপর নির্মম ও পৈশাচিক হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সিসি ক্যামেরায় ফুটেজ ও বিভিন্ন শিক্ষার্থীর ধারণা করা ভিডিও ফুটেজ থেকে সেই হামলার সাথে জড়িত 178 জনকে শনাক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। তাই সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিকী। আগামী 22 ও 23 ফেব্রুয়ারি মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর তীরে 5 লাখ কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী কৃষক দল এর আয়োজন করেছে। মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এ. জিন্নাহ কবির, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা মহাসমাবেশে বক্তব্য রাখবেন। এই মানিকগঞ্জ বিএনপির একটা ঘাঁটি, প্রথম থেকে এখানে এই যে খন্দকার দেলোয়ার হোসেন সাহেবের মতো নেতা ছিলেন, এই যে হারুনুর রশিদ খান মন্ডুর মধ্যে একজন জনদরদী মানুষ, মানিকগঞ্জের মাটির মানুষ ছিলেন, তিনি ছিলেন। আমাদের যে জিন্না ভাই আছেন, অত্যন্ত সুদক্ষ নেতৃত্ব। আপনাদের সকলের উপর ভরসা করে এই মানিকগঞ্জে আমরা চলে আসছি। এই সমাবেশ বলতে আমরা শহীদ জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশে কৃষি এবং কৃষকের জন্য কি করেছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। বিগত ফ্যাসিস্ট সরকার 15.5 বছরে এই কৃষিতে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, কথা দিয়ে কথা রাখেনি।
অটোরিকশা চালক ও স্কুল ছাত্র রোমান শেখের সন্ধানের দাবিতে মুন্সিগঞ্জের সিরাজদি খান থানায় ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সকালে এই ঘটনা ঘটে। এ সময় থানার দরজা, জানালা, আসবাবপত্র, কম্পিউটার, 2টি পুলিশ ভ্যান সহ 5টি গাড়ি ও সহকারী পুলিশ সুপারের কার্যালয় ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শ্রীনগর উপজেলার বেলতলী গঙ্গাপ্রসাদ জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রোমান শেখ নিখোঁজ হওয়ার 22 দিন পরও উদ্ধার হয়নি। আগামী 3 দিনের মধ্যে আসামিদের গ্রেফতার ও রোমান উদ্ধার না হলে এর থেকেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তারা। রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে চট্টগ্রামে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর, সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে রেজাজউদ্দিন বাজারে এই অভিযানে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতা কার্যক্রম চালান ভোক্তা অধিকারের কর্মকর্তারা। ভোক্তা অধিকারের উপপরিচালক ফয়জুল্লাহর নেতৃত্বে অভিযানে খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রির অভিযোগে 3 দোকানদারকে 30,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা হয় ও নির্ধারিত দামে পণ্য বিক্রি না করায় বেশ কয়েকটি সবজি আড়ত ও দোকানকে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়। এছাড়া ক্রয় বিক্রয় যথাযথ রসিদ সংরক্ষণ, খাদ্যজাতীয় পণ্য বিশেষভাবে খেজুর গোদামজাতে স্বাস্থ্যকর প্রক্রিয়া অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। আসন্ন রমজানে দাম সহনীয় রাখতে নিয়মিত এমন অভিযান অব্যাহত রাখার কথা জানান ভোক্তা অধিকারের উপপরিচালক। এদিকে চুয়াডাঙ্গার জীবননগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে আরিফ ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জেলার জীবননগর উপজেলার ইসলামপুরে আরিফ ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বেকারি সামগ্রী তৈরি করে আসছিল। দেশের মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে চলছে বিশেষ কম্বিং অপারেশন। অপারেশনের তৃতীয় ধাপে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বহিনগর ও তৎসংলগ্ন এলাকায় নৌবাহিনী জাহাজ ও বোটের মাধ্যমে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার এবং জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এই অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টিম, জেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। গত 12 জানুয়ারি হতে শুরু হওয়া অভিযানে এই পর্যন্ত সর্বমোট 76,32,05,100 টাকা মূল্যের অবৈধ জাল ও মাছ জব্দ করার কথা জানায় নৌবাহিনী। উপকূলীয় জলাশয় ও নদী অববাহিকায় 10 মিটারের কম গভীরতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী সকল অবৈধ জাল অপসারণে 4টি ধাপে পরিচালিত অভিযানে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। জীবনের প্রথম পাকা রাস্তা পেয়ে খুশি না হয়ে ক্ষুব্ধ নড়াইলের বাঁশগ্রামের গোপালপুরের গ্রামবাসী। 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই সড়কের পিচের স্তর কার্পেটের মতো উঠে আসছে। এলাকার মানুষের দীর্ঘদিনের দরবারের ফসল এই সড়ক নির্মাণে এভাবে পুকুর চুরি করার বিক্ষুব্ধ এলাকাবাসী। নড়াইল প্রতিনিধি জহির ঠাকুরের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। একেবারে ঝকঝকে নতুন কালো রঙের রাস্তা, দূর থেকে দেখলে যে কারো মন গলে যাবে। অথচ রাস্তায় দেয়া পিচের স্তর একেবারে ঘরে বিছানো কার্পেটের মতো উঠে আসছে, বেরিয়ে আসছে ইটের আস্তরণ। নড়াইলের বিল এলাকা বাঁশগ্রামের গোপালপুরের 1.5 কিলোমিটার সড়কের এমনটাই হাল। মানুষেরা ভোগান্তি করে যাচ্ছে, তারপরে আমরা এটা বারবার বলেছি একটু ভালোভাবে করে দেন, পিচ টিচ ভালোভাবে করে দেন। বহুত চেষ্টা করে এই রাস্তাটা আমরা পাশ করে আনাইছি, যে জায়গাতে যেভাবে দিয়ে গেছে রাস্তাটা করে দিয়ে যাবে যে আমরা যাতে যাতায়াত করতে পারি ভালো। এই রাস্তাটায় পিচ দিয়েছে, পিচই কোনো আঠা নেই। প্রভাবশালী ঠিকাদার আর তার লোকেদের ভয়ে মুখ খুলতে না পারলেও গত বছরের নভেম্বর থেকে নানা জায়গায় লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী। সড়কের পিচ তুলে বিক্ষোভ করেছে তারা। স্থানীয়দের অভিযোগের তীর
ঠিকাদার আর এলজিইডি প্রকৌশলী বিভাগের বিরুদ্ধে। এইটা জ্বালাই দেওয়ার সময় আমরা এইটা বড় খেয়াল করিনি। এই যে পাকা হয়েছে এর ভিতরে ঢুকে কেউ না দেখতে পারলে বুঝবেন না। আপনারা এর আগেও দেখছেন যে মনে করেন যে পিচটা একটু উঠাইলেই মনে করেন যে ভাঙে ভাঙে তুষ হয়ে যাচ্ছে। প্রতিবাদ করায় এলাকাবাসীকে দুষছেন ঠিকাদার। আমার যেটা এস্টিমেটেড ডিজাইন আছে আমার তো তার বাইরে করার কাজ, তারপরে তো মানে এত চাপাচাপির কারণে জয়ী জমানোর কারণে উঠাই ফেলা দিচ্ছে। কালকে আবার এই যে টাকা যায় সারা রাস্তা আবার তেল মেরে আবার বালি মারা দিচ্ছে। অপরদিকে নিজেদের গাফিলতি অস্বীকার করে ঠিকাদারের দুর্নীতির অজুহাত দিলেন এলজিইডির এই প্রধান নির্বাহী। ঠিকাদার চেষ্টা করে যে একটু খারাপ চালাইতে পারলে তার বেশি লাভ হবে, সে চেষ্টা করে। আবার আমরা বাধা দিই, কারণ চোর পুলিশ খেলতে হয় আর কি। তারা চেষ্টা করে, আমরা আবার বাধা দিই। সেখান থেকে হয়তো ওই বললাম সে 18 নিয়ে গেল, তারপরে হয়তো কিছু অ্যাক্টিভেট করে 19 এসে থাকলো এরকম। এলজিইডির তথ্য অনুযায়ী আউড়িয়া ইউনিয়ন থেকে সরকেলডাঙ্গা সড়কের 1.6 কিলোমিটার কাজের দরপত্র মূল্য ছিল 1,34,00,000। চলতি বছরের মে মাসের মধ্যে কাজ শেষ হবার কথা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার বাবা মা সহ পরিবারের 6 সদস্য ঘরের মধ্যেই ছিলেন, তবে তারা অক্ষত রয়েছেন। মঙ্গলবার রাত 1:30টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে আগুনের এই ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি প্রশাসন। কুষ্টিয়ায় ছাত্র প্রতিনিধি নির্বাচনে ছাত্রদলের কাউন্সিলর্স অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি নির্বাচনের জন্য সকালে কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই সময় প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। তরুণদের মতামতকে প্রতিষ্ঠিত করতে ছাত্রদল কাজ করছে বলে জানান তিনি। মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরে কুল বাগান ভাগ্য বদলে দিয়েছে সামিউল হকের। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কুল চাষ করে ভাগ্য ফিরেছে তার, এসেছে সচ্ছলতা। 40 বিঘা জমিতে নানা জাতের কুল চাষ করেছেন এই উদ্যোক্তা। তার বাগানে এখন শোভা পাচ্ছে থোকায় থোকায় কুল। তার এই সাফল্য দেখে স্থানীয় অনেকে আগ্রহী হচ্ছেন কুল চাষে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসির মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। 5 বছর আগে ইরাক থেকে দেশে ফিরে এসে কি করবেন ভেবেই পাচ্ছিলেন না সামিউল হক। এমন সময় ইউটিউবে কুল চাষ দেখে উদ্বুদ্ধ হন তিনি। 16 বিঘা জমিতে গড়ে তোলেন কুল বাগান। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ডাইংপাড়ায় 40 বিঘা জমিতে নানা জাতের কুল চাষ করছেন তিনি। খুঁজে পেয়েছেন আয়ের নতুন পথ। আমি এক আত্মীয়ের সাথে পরামর্শ করি, তিনি আমাকে উৎসাহ দেন এবং আমি তাকে সাথে নিয়ে বরই চাষ করি। প্রথমে 16 বিঘা চাষ করি, তারপরে পর্যায়ক্রমে 40 বিঘা করতেছি। পাইকাররা 70 থেকে 80 টাকা কেজি দরে কিনে নেন এসব কুল। এ পর্যন্ত ফল বিক্রি করা হয়েছে প্রায় 20 লাখ টাকার। আরও অন্তত 30 লাখ টাকার ফল বিক্রি হবে বলে জানালেন সামিউল। সব খরচ বাদ দিয়ে কমপক্ষে 30 লাখ টাকা লাভের আশা এই কৃষি উদ্যোক্তার। যারা বেকার তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বেকার না থেকে কৃষিকাজে উদ্যোক্ত হন এবং দেশের সম্পদে পরিণত হন। সামিউলের এমন সাফল্য এলাকায় বেশ সাড়া ফেলেছে। স্থানীয় অনেকেই দেখতে আসছেন তার বাগান এবং আগ্রহী হচ্ছেন কুল চাষে। সামিউল ভাইয়ের একটি বড়ের বাগান আছে, তাই দেখতে এসেছি। বাগানটা পুরোটাই আমি দেখলাম, ঘুরলাম এবং বিভিন্ন জাতের কুল আছে সেটা আমি খেয়েও দেখলাম। প্রান্তিক পর্যায়ে এমন উদ্যোগ সৃষ্টি করেছে কর্মসংস্থানের। এই বাগানে 2 থেকে 3 বছর যাবত কাজ করি এবং আমার সাথে সাথে আরো 20-25 জন কাজ করে। আমি এই বাগানে কুল কিনি, আমি কুলের ব্যবসা করি, চালানা পাটি। চট্টগ্রাম, ঢাকা সহ অন্য জেলা থেকে পাইকার এসে আমাদের বড়ইগুলো কিনে নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এমন বাগান গড়ে তুলতে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয় বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। যারা তরুণ কৃষি উদ্যোক্তা, আমার কাছে মনে হয় তাদের জন্য একটা মানে অনুসরণীয় দৃষ্টান্ত হিসাবে উনি ধরা দিয়েছেন। কৃষি বিভাগের হিসাবে এবছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় 535 হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
কৃষির টেকসই উন্নয়ন এবং লাভজনক কৃষি নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2 দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব মোহাম্মদ ইমদাদ উল্লাহ মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাকৃতি উপাচার্য প্রফেসর ডক্টর AKM ফজলুল হক ভূঁইয়া, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল ফাউন্ডেশনের বাংলাদেশের প্রতিনিধি জিউগন সি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজমুন নাহার করিম, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জাপান ও ভারত সহ বিভিন্ন দেশের বিজ্ঞানী, কৃষি প্রকৌশলী, নীতি নির্ধারক, উদ্যোক্তা ও কৃষক সহ মোট 300 শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন। খুলনায় কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মেধাবৃত্তি পরীক্ষা 2024-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন খুলনা মহানগরীর উদ্যোগে প্রেস ক্লাবে লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে 50 জনকে বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে ফোরামের চেয়ারম্যান আরাফাত হোসেন মিলন ও কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নয়ন হোসেন নোমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যশোরের গদখালি এলাকার ফুল চাষের জনক শের আলী সরকার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি স্ত্রী, 2 ছেলে ও 3 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 1982 সালে তার হাত ধরে প্রথম গদখালি পানিসরায় ফুল চাষ শুরু হয়, আর সেই গদখালি এখন ফুলের রাজধানী হিসেবে খ্যাতি লাভ করেছে। যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে 1950 সালে জন্ম নেওয়া শের আলী সর্দার ফুল চাষের জন্য পৃথিবীর 17টি দেশ ভ্রমণ করে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে গদখালির ফুল সেক্টরকে উন্নয়ন উচ্চতায় নিয়ে গেছেন। জামালপুরের মেলানন্দ উপজেলায় নয়ননগর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার রাতে মেলানন্দ উপজেলার মালঞ্চ এলাকায় অবস্থিত আওয়ামী লীগের আধা পাকা ওই কার্যালয়টি ভাঙচুর শেষে দরজা, জানালা ও আসবাবপত্র লুটপাট করার ঘটনা ঘটে। এর আগে গত 7 ফেব্রুয়ারি মেলানন্দ উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।